শুভ সকাল। অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হলো শিক্ষার্থীরা। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর আমরা আবার আমাদের বই পড়া শুরু করি। দেখো শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমি তোমাদের অষ্টম অধ্যায় পর্যন্ত পড়িয়েছিলাম। আজ আমি তোমাদের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের যে বোর্ডের সিলেবাসটা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা অধ্যায়গুলো পড়ছি, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই বই বের করো এবং দশম অধ্যায় বের করো। অষ্টম অধ্যায় আমরা কি পড়েছিলাম, তোমাদের কি কিছু মনে আছে? হ্যাঁ, অষ্টম অধ্যায়ে আমরা পড়েছিলাম খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে। আর দশম অধ্যায়ে আমরা পড়ব খাদ্য চাহিদা সম্পর্কে। দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি খাদ্য চাহিদা। সবাই বইটা বের করো। দেখো বইতে দশম অধ্যায় আছে খাদ্য চাহিদা সম্পর্কে। পাঠ একে কি আছে সবাই খেয়াল করো, খাদ্য শক্তি সম্পর্কে। দেখো আমরা তো প্রতিদিন অনেক খাবার খাই, তাই না? প্রতিদিন অনেক খাবার খাই এবং খাদ্যে কিছু কিছু কি থাকে বলো তো, পুষ্টি উপাদান থাকে, যেগুলো আমাদের দেহে কি করে, শক্তি উৎপাদন করে। তাহলে দেখো এখানে কি আছে, খাদ্য শক্তি কিলো ক্যালোরি সম্পর্কে। পাঠ একে আমরা প্রতিদিন অনেক ধরনের খাবার খেয়ে থাকি। এইসব খাবারের মধ্যে কিছু কিছু পুষ্টি উপাদান থাকে যেগুলো আমাদের দেহে কি করে জানো, শক্তি উৎপাদন করে থাকে। খেলাধুলা করা, যে কোনো ধরনের কাজ করা, পড়ালেখা করা ইত্যাদি সব কাজে কিন্তু শক্তি দরকার হয়। তাহলে এই যে খাবারের শক্তিটা, এটাকে আমরা চোখে দেখি, তবে অনুভব করতে পারি ও পরিমাপ করতে পারি। দেখো কোনো খাবার কেনার সময় মাপার জন্য আমরা একক ব্যবহার করে থাকি, তাই না? হ্যাঁ, একক ব্যবহার করি। যেমন তরল খাবার মাপার জন্য লিটার ও অন্যান্য খাবার মাপার জন্য কি করি, কেজি। ঠিক তেমনি খাবারের মধ্যে এই শক্তিকে পরিমাপ করার জন্য কিন্তু কিলো ক্যালোরি ব্যবহার করা হয়। প্রত্যেক মানুষেরই কিন্তু বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয় না? হ্যাঁ, অবশ্যই শক্তির প্রয়োজন হয়। বেশি শারীরিক পরিশ্রমের কাজ করার জন্য অবশ্যই বেশি শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ বেশি কিলো ক্যালোরি প্রয়োজন হয়। আর কম পরিশ্রমের কাজ যদি করি তাহলে কম শক্তির প্রয়োজন হবে, কম কিলো ক্যালোরি প্রয়োজন হবে। এখন আমরা দেখি খাদ্য শক্তিটা কি। এক কথা আমরা বলতে পারি খাদ্যের শক্তি পরিমাপের এককে কি, কিলো ক্যালোরি বলা হয়। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো কিলো ক্যালোরি কি। খাদ্যের শক্তি পরিমাপের এককে কিলো ক্যালোরি বলা হয়। এবার দেখো শক্তির উৎসটা কি। খাবার থেকেই তো আমরা শক্তি পাই, তাই না? তাহলে এই যে খাবার থেকে শক্তিটা পাই, কোনো খাবারের কিলো ক্যালোরি যদি বেশি হয় তাহলে বোঝা যাবে যে সেই খাবারের শক্তি বেশি আছে। তেল, ঘি, ভাজা খাবার, চিনি, গুড়, মিষ্টি ইত্যাদিতে কিন্তু বেশি কিলো ক্যালোরি আছে, অর্থাৎ এইসব খাবারে কি শক্তি বেশি থাকে। যেমন শাকসবজি, শসা, ক্ষীরা, লেটুস পাতা, আমলকি, বাতাবি লেবু, পেয়ারা ইত্যাদিতে কম কিলো ক্যালোরি আছে, অর্থাৎ শক্তি কম আছে। কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এইসব খাবারে কি আছে, শক্তি কম আছে। এবার দেখো আমরা যে পুষ্টি উপাদানগুলো পাই, সেই পুষ্টি উপাদানগুলো থেকে প্রাপ্ত শক্তিটা কি। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে প্রায় 4 কিলো ক্যালোরি পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিন থেকে আমরা পাই 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম ফ্যাট থেকে পাই 9 কিলো ক্যালোরি, প্রায় 9 কিলো ক্যালোরি আমরা পেতে পারি। এবার দেখো কোনো মানুষের এই শক্তির চাহিদা বা প্রয়োজনীয়তা নির্ভর করে কিসের উপর, তার পরিশ্রমের ধরন, শারীরিক অবস্থা ও বয়স ইত্যাদি বিষয়ের উপর এটা নির্ভর করে। কোনো ব্যক্তি যদি বেশি পরিশ্রমের কাজ করে, যেমন রিক্সা চালক, কি রিক্সা চালান না, তাহলে রিক্সা চালক যদি হন তাহলে তার বেশি কিলো ক্যালোরি যুক্ত খাদ্যের প্রয়োজন হবে। কিন্তু ব্যক্তি যদি কম পরিশ্রমের কাজ করেন, যেমন অফিসে বসে কাজ করেন, তাহলে তার কম কিলো ক্যালোরি যুক্ত খাদ্যের প্রয়োজন হবে। বড়দের তুলনায় শিশুদের কিন্তু বেশি কিলো ক্যালোরি যুক্ত খাদ্য প্রয়োজন হয়, কারণ শিশুদের কি হয়, দৈহিক বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয়। আবার স্বাভাবিক শারীরিক অবস্থার চেয়ে জ্বর হলে বেশি কিলো ক্যালোরি যুক্ত খাদ্যের চাহিদা বেড়ে যায়। কেউ দীর্ঘদিন ধরে যদি তার চাহিদার চেয়ে বেশি কিলো ক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করে তাহলে তার কি হবে জানো, ওজন বেড়ে যাবে। আবার কেউ যদি দীর্ঘদিন ধরে যদি তার চাহিদার চেয়ে কম কিলো ক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করে তাহলে তার শরীরের ওজন কমে যাবে। শরীরের ওজন যদি স্বাভাবিক রাখতে হয় তাহলে প্রয়োজনের চেয়ে বেশি বা কম কিলো ক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করা যাবে না। তাহলে কি বুঝতে পেরেছো পার্ট একে কি আছে? পার্ট একে আমরা পড়েছি কিলো ক্যালোরি, তাই তো। শক্তির উৎসটা কি, খাদ্য শক্তির উৎসটা কি। এবার পার্ট 2 দেখো সুষম খাদ্য। নিশ্চয়ই তোমরা সবাই জানো, কি পড়েছো না আগে সুষম খাদ্য
সুষম খাদ্য আমরা কম বেশি সবাই জানি। সুষম খাদ্যে কী থাকে? খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো সেগুলো সবই সুষম খাদ্যে থাকে, তাহলেই সেটা সুষম খাবার হয়। এবার দেখো সুষম খাদ্য এখানে একটা দেওয়া আছে। দেখো এখানে একটা দুই একই বয়সী একই শ্রেণীতে পড়ে তাদের কথাটা কিভাবে দেওয়া হয়েছে দেখো। মিনু এবং অন্তরা দুজন একই বয়সী একই শ্রেণীতে পড়ে পাশাপাশি বাড়িতে বসবাস করে। মিনু প্রতিদিন ভাত রুটির পাশাপাশি কি খায়? দেখো মাছ মাংস খায় এবং যথেষ্ট পরিমাণে শাকসবজি ও মৌসুমি ফল গ্রহণ করে। কিন্তু অন্তরা শাকসবজি ফল একদম পছন্দ করে না, তাই সে শুধুমাত্র কি দিয়ে ভাত খায় জানো? মাংস দিয়ে ভাত খায়। মিনুর স্বাস্থ্য ভালো, মিনু সব খায়। সে সহজে অসুস্থ হয় না, স্কুলে নিয়মিত উপস্থিত থাকে, পড়াশোনায় মনোযোগী ও পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। কিন্তু অন্তরা প্রায়ই নানা ধরনের অসুখে আক্রান্ত হয়ে যায়। অন্তরা কি সব খেত? না, খেত না। মাংস দিয়ে খেত, তাই তো? কি খেত? শাকসবজি ফল একদম পছন্দ করতো না, শুধু মাংস দিয়ে ভাত খেত। ফলে স্কুলে অনিয়মিত, পড়াশোনায় মনোযোগ কম ও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। এর থেকে বোঝা যায় যে মিনু বিভিন্ন ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণে খায় বলে তার প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়। অন্যদিকে অন্তরা প্রয়োজনের চেয়ে কম খাবার গ্রহণ করে, ফলে তার প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ হয় না। অতএব শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে? প্রতিদিনই আমাদের প্রত্যেকটা পুষ্টি উপাদান অর্থাৎ 6টি উপাদানই প্রয়োজন অনুযায়ী গ্রহণ করতে হবে। দৈনন্দিন খাবারে দেহের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা পুষ্টি উপাদান কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকলে তখন তাকে সুষম খাদ্য বলা হয়। কি বুঝেছো তাহলে সুষম খাদ্য কি? এবার দেখো পরের পৃষ্ঠা আছে সুষম খাদ্য দেহের জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ, পানি ও ক্যালোরি সরবরাহ করে। শুধুমাত্র 1-2টি খাদ্য গ্রহণ করলে কিন্তু খাবার সুষম হয় না। এবার খাবার সুষম করার উপায় আছে কিন্তু, দেখো কি উপায়। প্রতি বেলার খাবারে মাছ, মাংস, ডাল, ভাত, রুটি, শাকসবজি, ফল, তেল ও দুধ ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য অন্তর্ভুক্ত করতে হবে। মানে এই যে খাবারগুলো এগুলো কি করতে হবে? ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য কি করতে হবে? প্রতি বেলার খাবারে এই খাবারগুলো থাকবে। বিভিন্ন ধরনের খাদ্য নির্ধারিত পরিমাণে গ্রহণ করতে হবে। প্রতি বেলার খাবারে মৌসুমি শাকসবজি, ফলমূল, টক জাতীয় ফল রাখতে হবে। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। দৈনিক প্রয়োজনীয় মোট কিলো ক্যালোরি 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, 20 থেকে 30% স্নেহ জাতীয় খাদ্য এবং 20 থেকে 25% প্রোটিন জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা। দৈনিক আহারে প্রাপ্তবয়স্ক ব্যক্তির খাদ্যে দেখো প্রতিদিন যে আমরা খাবারটা খাই সেই দৈনিক আহারে প্রাপ্তবয়স্ক যারা আছেন সেই ব্যক্তির খাদ্যে কমপক্ষে 30 গ্রাম তেল এবং 20 গ্রাম গুড় বা চিনি না থাকলে ক্যালোরি ঘাটতি হয়। এজন্য আহারে তেল ও গুড় বা চিনি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সুষম খাদ্যকে উপাদেয় করার জন্য খাদ্য প্রস্তুতে মশলার ব্যবহার প্রচলিত আছে, মানে মশলা ব্যবহার করতে পারি। এবার দেখো সুষম খাদ্য গ্রহণের গুরুত্বটা। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সকল পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব অপরিসীম। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত খাদ্যশক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব রয়েছে। এটা আমরা গুরুত্ব করছি, সুষম খাদ্য গ্রহণের গুরুত্বটা কি। শরীরের চাহিদার চেয়ে বেশি খাদ্য গ্রহণ করে শরীর মোটা হয়ে যাবে, রোগ দেখা দিবে। কম খেলে শরীর শুকিয়ে যাবে, শিশুদের বর্ধন ব্যাহত হবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে। এর জন্য শরীরের স্বাভাবিক সুস্থতা বজায় রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ অত্যাবশ্যক। অপুষ্টিকে প্রতিহত করার জন্য, অপুষ্টিতে যেন না ভোগে সেজন্য সুষম আহার গ্রহণ গুরুত্বপূর্ণ, সুষম খাবার গ্রহণ করতে হবে। বুঝেছো তো সুষম খাদ্য গ্রহণের গুরুত্বটা কি? পার্ট 2 শেষ, এবার পার্ট 3-এ যাও। দেখো এখানে খাদ্য পিরামিড সম্পর্কে বলা হয়েছে। খাদ্য পিরামিড হচ্ছে কি জানো? এমন একটা নির্দেশিকা বা গাইড যার দ্বারা কোন ধরনের খাদ্য আমরা কি পরিমাণে খাবো, মানে খাওয়া উচিত আমাদের জন্য, তা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এক কথায় বলতে পারি আমরা খাদ্য পিরামিড থেকে কোন ধরনের খাবার কতটুকু পরিমাণে গ্রহণ করলে খাদ্য সুষম হবে তার ধারণা পাওয়া যায়। এবার খাদ্য পিরামিডে প্রতিদিন আমাদের যে খাদ্যগুলো গ্রহণ করা উচিত সেই খাদ্যগুলোকে আমরা 5টি ভাগে ভাগ করে ছবিতে, এই বইয়ের ছবিতে দেখানো হয়েছে। দেখো এখানে 5টি ভাগে ভাগ করে ছবিতে দেওয়া হয়েছে। পিরামিডের নিচ থেকে ধাপগুলো শুরু হচ্ছে। ধাপগুলো হচ্ছে দেখো প্রথম ধাপে আছে পানি। দেখো এখানে পিরামিডটা দেওয়া আছে, এর নিচে দেওয়া আছে দেখো প্রথম ধাপে পানি, যা আমাদের জীবন ধারণের জন্য কি অবশ্যই অত্যাবশ্যকীয়, তাই না?
অবশ্যই প্রয়োজন। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করা আমাদের জন্য প্রয়োজন। এবার দেখো দ্বিতীয় ধাপে কি আছে। দ্বিতীয় ধাপে আছে কি দেখো ভাত, রুটি, নুডলস, মুড়ি, চিড়া ইত্যাদি, তাই তো? তাহলে এটা কি? এটা দ্বিতীয় ধাপে শস্য জাতীয় খাদ্য, যেমন ভাত, রুটি, নুডলস, মুড়ি, চিড়া ইত্যাদি। এই শ্রেণীর খাবারগুলো থেকে তাপ শক্তি পাওয়া যায়। এই শ্রেণীর খাবারগুলো দেহের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে গ্রহণ করতে হয়। এবার তৃতীয় ধাপে আছে দেখো বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল। কি আছে? বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল। এই শ্রেণীর খাদ্য থেকে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়, যেহেতু আমরা শাকসবজি ও ফল থেকে ভিটামিন ও খনিজ লবণ পাই। এবার চতুর্থ ধাপে কি আছে দেখো মাছ, মাংস, ডিম, বাদাম, ডাল, ছানা ও পনির, তাই তো? খেয়াল করো সবাই, বইতে আছে ইত্যাদিকে একটি খাদ্য শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শ্রেণীর খাদ্য থেকে প্রধানত কি পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। পঞ্চম ধাপে কি আছে দেখো তেল, ঘি ও ফ্যাট জাতীয় খাদ্য এবং চিনি, গুড়, মিষ্টি জাতীয়। এই খাদ্যকে একটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই শ্রেণীর খাদ্য থেকে প্রচুর কি পাওয়া যায় জানো? শক্তি। তাই এই খাবারগুলো খুবই কম পরিমাণে খাওয়া উচিত, বেশি খেলে শরীরের ওজন বেড়ে যাবে। আমরা যদি খাদ্য পিরামিডের বিভিন্ন শ্রেণীর খাদ্যগুলো থেকে প্রতিদিনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে খাদ্য নির্বাচন করে গ্রহণ করতে পারি, তাহলে শরীরের চাহিদা অনুযায়ী, আমাদের যে শরীরের চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী সকল পুষ্টি উপাদান পাওয়া যাবে। অর্থাৎ খুব সহজেই আমরা খাদ্য গ্রহণ সুষম হবে, আমাদের খাদ্য যে খাচ্ছি সেই খাদ্যটা সুষম হবে। এবার দেখো পার্ট 4-এ আছে কৈশোরকালীন পুষ্টির চাহিদা। কৈশোরকালীন সময়ে শারীরিক বিভিন্ন পরিবর্তন ঘটে তো? হ্যাঁ, ঘটে বলে পুষ্টির চাহিদা বৃদ্ধি পায়। ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর বয়সে এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে পুষ্টির চাহিদা বেশি থাকে। কৈশোরে বর্ধনের গতি বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা বাড়ে। যে বৃদ্ধিটা হয় সেই বৃদ্ধির জন্য কিন্তু খাদ্যের চাহিদাটা বেড়ে যায়। এবার শক্তি দেখো শারীরিক যে বৃদ্ধিটা ও শক্তির খরচ বৃদ্ধির কারণে কৈশোরে শক্তির চাহিদা বৃদ্ধি পায়। বয়স, পরিশ্রমের প্রকৃতি ও ছেলে মেয়ে ভেদে শক্তির চাহিদায় তারতম্য ঘটে। 9 বছর পর্যন্ত ছেলে ও মেয়েদের শক্তি চাহিদা একই ধরনের থাকে, কিন্তু 10 বছর বয়স থেকে এই চাহিদার উল্লেখযোগ্য পার্থক্যটা আমরা দেখতে পাই। এই বয়স থেকেই মেয়েদের চাহিদায় ছেলেদের শক্তি চাহিদা কিন্তু বেশি হয়। কৈশোরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বছরই কি হয় বলতো? বয়স বৃদ্ধির সাথে সাথে শক্তির চাহিদা বৃদ্ধি পায়। এছাড়া যে সকল ছেলে মেয়ে বেশি পরিশ্রম করে অথবা খেলাধুলা বেশি করে তাদের শক্তির চাহিদা কম পরিশ্রমীদের চাইতে বেশি হয়। এবার দেখো কার্বোহাইড্রেট, আমরা পড়েছি শক্তি। এবার কার্বোহাইড্রেট প্রতিদিনের খাদ্য তালিকায় প্রয়োজনীয় শক্তি চাহিদা মেটানোর জন্য, আমরা যে প্রতিদিন খাবারটা খাই সেই খাবারে প্রয়োজনীয় শক্তি চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। এবার প্রোটিন, কৈশোরকালীন সময়ে প্রোটিনের চাহিদাও কিন্তু কিছুটা বেশি থাকে, কারণ এই সময় দ্রুত গতিতে শরীরে বৃদ্ধি ঘটে। এই বয়সে আমরা কি মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা উচিত। কৈশোরকালীন সময়ে প্রোটিনের ঘাটতির কারণে কি হয় জানো? বর্ধন বৃদ্ধি সেটা ব্যাহত হয়। ফ্যাট, কৈশোরে শক্তির চাহিদা বেশি থাকে, তাই এই বয়সীদের জন্য খাদ্যে ফ্যাটের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত ফ্যাটবহুল খাবার, বিশেষ করে ফাস্টফুড গ্রহণে শরীরের ওজন বেশি বেড়ে যেতে পারে। তাই সবসময় ফ্যাটবহুল খাদ্য বা ফাস্টফুড গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এবার খনিজ লবণ দেখো এই বয়সে বিভিন্ন ধাতব লবণের মধ্যে ক্যালসিয়াম, লৌহ, জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড়ের বৃদ্ধির জন্য তো ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ, তাই না? প্রয়োজন হয়। দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধির জন্য জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত গঠনের জন্য লৌহ প্রয়োজন হয়। বিশেষ করে ছেলেদের চাইতে মেয়েদের লৌহের চাহিদা কিছুটা বেশি হয়। বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল থেকে কি প্রচুর পরিমাণে আমরা খনিজ লবণ পাই। এবার ভিটামিন দেখো কৈশোরে বিভিন্ন ধরনের ভিটামিনের মধ্যে কি আছে দেখো থায়ামিন, রিবোফ্লাভিন এবং নায়াসিনের চাহিদা কি বৃদ্ধি পায়। এ সময় দ্রুত গতিতে দেহের কি হয় বলতো? বৃদ্ধি ঘটায় ও রক্ত গঠনের জন্য ফলিক অ্যাসিড, ভিটামিন B12 ও ভিটামিন B6 এর চাহিদা বাড়ে। এছাড়াও দেহের বিভিন্ন কোষের সুস্থতা, দেহের যে বিভিন্ন কোষ আছে সেই কোষের সুস্থতা রক্ষার জন্য ভিটামিন A, ভিটামিন C ও ভিটামিন E প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা হচ্ছে। হাড়ের বৃদ্ধির জন্য ভিটামিন D কিন্তু অত্যাবশ্যকীয়। বিভিন্ন ধরনের মৌসুমী শাকসবজি, ফল থেকে কি পেতে পারি আমরা? প্রচুর পরিমাণে ভিটামিন পেতে পারি। এবার পানি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই তো? পানি শরীর সুস্থ রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের মতো কি পানিও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। ঘাম, মল ও মূত্রের মাধ্যমে প্রতিদিন শরীর থেকে আমাদের পানি বেরিয়ে যায়। এই পানির চাহিদা পূরণের জন্য প্রতিদিন কি করতে হবে? আমাদের
6 থেকে 8 গ্লাস পানি অবশ্যই অবশ্যই পান করতে হবে। এবার লাস্টে শেষে আছে দেখো 88 পৃষ্ঠায়, অর্থাৎ এক কথা বলা যায় যে কৈশোরে সকল পুষ্টি উপাদানের চাহিদাই কিন্তু বাড়ে। এই বাড়তি চাহিদা পূরণ না হলে দেহের বৃদ্ধি কী হবে বলো তো? ব্যাহত হবে এবং নানা ধরনের অপুষ্টিজনিত সমস্যা যেমন রক্ত স্বল্পতা, রাতকানা, হাড়ের দুর্বল গঠন, লম্বায় ছোট হওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি দেখা দিবে। তাই এই বয়সের ছেলে মেয়েদের কী করতে হবে? প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটানোর জন্য সুষম খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে। তাহলে কি বুঝেছো শিক্ষার্থীরা? আমরা কি পড়লাম? দশম অধ্যায় প্রথমেই পড়েছি, আমি আবার একটু বলছি দেখো, পার্ট 1-এ পড়েছি খাদ্য শক্তি, কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি কাকে বলে? শক্তির উৎসটা কি? তারপরে পার্ট 2-এ পড়েছি সুষম খাদ্য সম্পর্কে। সুষম আমরা খাবারকে কিভাবে সুষম করতে পারি, সুষম করার উপায়, সুষম খাদ্য গ্রহণের গুরুত্বটা কতটুকু। খাদ্য পিরামিড সম্পর্কে পড়েছি। খাদ্য পিরামিডে কি করেছি আমরা? খাদ্যগুলোকে 5টি ভাগে ভাগ করে ছবিতে দেওয়া হয়েছে। তাহলে প্রথম ধাপে কি আছে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, চতুর্থ ধাপে আর পঞ্চম ধাপে, 5টা ধাপ আমরা করেছি। পার্ট 4-এ পড়েছি কৌশলকালীন পুষ্টির চাহিদা সম্পর্কে। শক্তি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, তাই না? খনিজ লবণ আর কি পড়েছি? পানি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, দশম অধ্যায় সম্পর্কে নিশ্চয়ই ধারণা হয়ে গেছে, তাই না? তাহলে আজকে আমরা দশম অধ্যায় পড়েছি। তোমরা বাড়িতে বসে এই দশম অধ্যায় দেখো, এখানে 90 পৃষ্ঠায় আছে সৃজনশীল প্রশ্ন 1 ও 2 নাম্বার। দেখেছো সবাই? আচ্ছা, তাহলে 90 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্নটা পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সবাই 90 পৃষ্ঠা 1 ও 2 নং যে সৃজনশীল প্রশ্ন দুটো আছে সেটা বাসায় বসে করে ফেলবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।